আমি লাস্ট ভিডিওতে তোমাদের রোটেশনাল মোশনের যে অংশগুলো শেষ করে দিয়েছিলাম, দুটো ভিডিওতেই বৃত্তীয় গতি বা রোটেশনাল মোশনের অংশগুলো দেখিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম পরবর্তী ভিডিওতে আমরা কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। তো সেই নিয়ে আজকে যে ভিডিও তার বিষয়বস্তু হলো বৃত্তীয় গতি বা রোটেশনাল মোশনে কিছু গাণিতিক সমস্যার সমাধান। তো আমি একটা অঙ্ক লিখে রেখেছি, তো বেশ কিছু আমরা গাণিতিক সমস্যা আজকে সমাধান করব। তো তোমরা ভালো করে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করো। প্রথম অঙ্কটা দেখো কি দেওয়া হয়েছে। এম ভরের একটি গাড়ি, তার দুটো চাকার মধ্যে ব্যবধান x, গাড়ির ভারকেন্দ্র থেকে ভূমির উচ্চতা h, আর ব্যাসার্ধের একটি বাঁকযুক্ত অনুভূমিক রাস্তায় গাড়িটি সর্বাধিক কত বেগে যেতে পারবে। এটা একটা 3 নম্বরের থিওরি বা প্রবলেম হিসেবে আসতে পারে। তো কেমন বলছে ধরো, এদিকে এই হলো গাড়ি, দুটো চাকা, দুটো চাকার মধ্যে ব্যবধান বললাম এটা কি, এটা কি। তো এখানে একটা লম্ববল কাজ করছে R1, এখানে একটা লম্ববল কাজ করছে R2। তো এইদিকে যদি বাঁক নেয়, এদিকে যদি ঘোরে, তাহলে কেন্দ্রের দিকে একটা অভিকেন্দ্র বল দরকার হবে। তো এইদিকে কাজ করছে, তাই এদিকে একটা থাকবে ফ্রিকশন F1, এদিকে থাকবে ফ্রিকশন F2। গাড়ির ভারকেন্দ্র মানে তার সেন্টার থেকে এই উচ্চতা বলে দিয়েছে h, আর দুটো চাকার মধ্যে দূরত্বটা বলে দিয়েছে x। এই হচ্ছে ডায়াগ্রাম। আর আমরা ধরে নিচ্ছি বক্রতা ব্যাসার্ধ মানে মিডল পয়েন্ট থেকে এখানে যে সেন্টার আছে তার ব্যাসার্ধ হচ্ছে r। যদি সেন্টার ধরি, এখান থেকে এই দূরত্বটা হলো r। তো তাহলে আমরা এখানে গাড়ির এম ভর বলেছে, তাহলে আমরা কি কি সমীকরণ গঠন হচ্ছে তাহলে দেখো। ফার্স্ট ইকুয়েশন হচ্ছে টোটাল যে ফ্রিকশন, এরা দুজন মিলে অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে, বললাম ম্যাক্সিমাম ভেক্টর হলো v, তাহলে m স্কয়ার বাই r কেন্দ্রের দিকে লোড দিব, এটা দুজন মিলে মান কেন্দ্রটা এদিকে হবে, যেদিকে আমাদের এদিকে যদি টার্ন নেয় জিনিসটা এরকম হবে। ফ্রিকশনের যেদিকে এদিকে দিয়েছি, এখানে কেন্দ্র আছে, এইদিকে গাড়িটা চলে যাওয়ার চেষ্টা করছে স্পিড করে, এদিকে তাহলে কেন্দ্র, তাহলে F1 প্লাস F2 সেন্টারটা এদিকে আছে, এরকম জায়গায় রাস্তার বক্রতা কেন্দ্র। আর দুটো লম্ব বল কাজ করছে R1 প্লাস R2, এরা দুজন মিলে প্রসারিত করছে গাড়ির ওজন mg কে। তাহলে এই হচ্ছে আমার দুটো ফোর্সের ইকুয়েশন হলো। বলের সাম্যাবস্থায় আমরা সমীকরণ দুটো পেয়ে গেলাম। এবার আমরা যেটা করব, সি বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি শূন্য হতে হবে। কেন শূন্য হতে হবে? যদি শূন্য না হয় তাহলে গাড়িটা উল্টে যাবে, কারণ এ চাইছে এদিকে ঘুরুক, এ চাইছে এদিকে ঘুরুক, আর ফোর্স দুটো চাইছে এদিকে ঘুরে যাবে। তাহলে সবগুলো সমষ্টি যদি শূন্য হয় তাহলে গাড়িটা স্টেবল ভাবে সর্বোচ্চ গতিবেগ নিয়ে যেতে পারবে। তাহলে শূন্য, তাহলে বলের ভর মানে বল ইনটু লম্ব দূরত্ব, বলের ভর মানে বল ইনটু লম্ব দূরত্ব। দেখি তাহলে সি বিন্দুর সাপেক্ষে F1 এর দূরত্ব, তাহলে F1 ইনটু h, এটা সব এদিকে আছে, প্লাস F2 টাও একই দিকে, F2 ইনটু h। সি বিন্দুর সাপেক্ষে লম্ব দূরত্ব এটা F1 ইনটু h, F2 ইনটু h। আচ্ছা, এটা এদিকে প্লাস R1 ইনটু R1 এর দিকে একটু h বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে h বাই 2 মাইনাস, এটা মাইনাস কেন, h চাইছে এদিকে ঘুরুক, এই চাইছে এদিকে ঘুরুক, তাহলে এটাকে আমরা পজিটিভ দিক ধরছি, উল্টা ধরা যেতে পারে R2 ইনটু h বাই সমান 0। তো মোট বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি যদি শূন্য হয়
তবেই একমাত্র আমাদের সিস্টেমটা স্টেবল থাকে। সাম্যের শর্ত একটা হচ্ছে বলের সমষ্টি শূন্য আর বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি শূন্য। তো এটা আমরা দৃঢ় বস্তুর ঘূর্ণনে গিয়ে পড়বো, তাও এখানে আমরা এটা প্রয়োগ করলাম। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি F1 plus F2 into H equals to R2 minus R1 into H by 2। এখানে দেখো আমরা পেয়ে গেলাম তাহলে F1 plus F2 মানে হচ্ছে M square by R into H, এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 2 by X equals to R2 minus R1, which is question number 3। তাহলে R2 minus R1 পেয়ে গেছি, R2 plus R1 পেয়ে গেছি। এবার এই দুটোকে আমরা যদি সমীকরণ দুটোকে যোগ করে দিই তাহলে R1টা কেটে যাচ্ছে, বা বিয়োগ করলে R2 কেটে যাবে, যে কোনো একটা বার করি, সেটা করলেই হবে। তো আমরা 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বরটাকে বিয়োগ করে দেব, 2 থেকে 3কে বিয়োগ করব, তাহলে 2R1 equals to এটা থেকে এটা বিয়োগ করলে হলো 2R1 সমান mg minus 2mv square h, mটা ক্যাপিটাল হবে, আমি এটা ভুল লিখে ফেলেছি, ক্যাপিটাল m দেওয়া আছে, ক্যাপিটাল m হবে। mv square h by x, আটটা মান চলে এলো, R1 চলে এলো হাফ ইন্টু m যদি কমন নিই g মাইনাস 2v স্কয়ার h by x, 2v স্কয়ার h by x চলে এলো এখান থেকে। তাহলে আমাদের ফাইনালি এবার যদি R1টা ম্যাক্সিমাম স্পিড, মানে ম্যাক্সিমাম যত পেয়ে গেলে এটা ফ্লাইট করবে না, তো v এর সর্বোচ্চ মান পেতে গেলে v এর সর্বোচ্চ মানের জন্য R1 = 0। R1টা 0 হলে ব্যাপারটা হচ্ছে R1 0 মানে ফ্লাইট করে ভাসতে আরম্ভ করবে। তাহলে R1টা যদি 0 হয়ে যায়, তার জন্য যে বেগ হবে সেই বেগের থেকে কম বেগে গেলে গাড়িটা আর ভাসবে না এবং ঠিকভাবে যেতে পারবে। তাহলে R1টা 0 করে দিয়ে আমরা v বার করব, দিয়ে বলবো v এর মানটা এর থেকে সমান বা ছোট হতে হবে, ছোট হলেই ভালো, সেটাই হলো লেস দ্যান ইকুয়াল টু মানে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে g, তাহলে এটা 0 মানে টোটালটা 0, g ইকুয়াল টু 2v স্কয়ার h বাই হচ্ছে আমাদের x। তাহলে কিছু ক্যালকুলেশনে বাকি আর আছে, একটা আর আছে, এখানে একটা আর আছে, এখানে একটা আর হলো, তাই v চলে এলো grx by 2h, v must be less than equals to grx by 2h। এটাই হলো সর্বোচ্চ বেগ। এই বেগের থেকে বেশি বেগে গেলে কখনোই গাড়িটা ভালোভাবে যেতে পারবে না। এই বেগের থেকে কম বেগে গেলে চাকাটা ভূমি থেকে বিচ্ছিন্ন হবে না, বিচ্ছিন্ন হওয়া মানে R1 বা R2 0 হয়ে যাবে। R1টাই যদি 0 করি তার মানে হচ্ছে ওটা ফ্লাইট করতে শুরু করবে, তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে। তাহলে R1টাকে 0 করে আমরা বেগের মান বার করলাম, দিয়ে এই বেগের যে মান দেখা গেলো মানটা বেরোলো 10, তার মানে 10-এ গেলে হবে না, 10 থেকে কমে যেতে হবে, ম্যাক্সিমাম 10 অবধি। 10টা হচ্ছে 10-এ গেলে ফ্লাইট করতে শুরু করবে, আর তার থেকে বেশি হলে ফ্লাইট করে যাবে।
ঠিক আছে, ভাসতে আরম্ভ করবে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার তাহলে এটাই হলো সর্বোচ্চ গতিবেগ। পরবর্তী গাণিতিক সমস্যা আমরা চলে আসি। মৃত্যুকূপের খেলার সময় কূপের উল্লম্ব পার্শ্ব বরাবর ঘূর্ণনরত কোনো গাড়ির, আমরা দেখেছি বিভিন্ন মেলার ক্ষেত্রে, আমাদের বারুদল মেলা বা অন্যান্য মেলার ক্ষেত্রে মৃত্যুকূপের খেলা হয়, তার ভিতরে গাড়ি চালানো হয়। তো সর্বনিম্ন কত বেগে গেলে গাড়িটা পিছলে পড়ে যাবে না, মিনিমাম ভেলোসিটিটা কত সেটা আমাদের বার করতে হবে। আর কূপের ব্যাসার্ধ বলেছে একটা সিলিন্ড্রিক্যাল একটা কোনো চোঙের মতন কূপ, আর তার দেওয়ালের সঙ্গে চাকার ঘর্ষণ গুণাঙ্ক মিউ দিয়ে দিয়েছে। দেখি তো এই হলো মৃত্যুকূপের মতন। এর দেওয়াল দিয়ে পুরোটা টানছে, একটা গাড়ি ঘুরছে, ব্যাসার্ধটা আর ব্যাসার্ধটা আর কোনো একটা গাড়ি ঘুরছে। তো সেই অবস্থায় কি কি কাজ করে? এইদিকে অভিকর্ষ বল কাজ করবে, বৃত্তপথে ঘোরার জন্য বৃত্তপথে ঘুরলে তার কেন্দ্র, তাহলে এটা তার কেন্দ্র, এদিকে একটা অভিকেন্দ্র বল লাগবে। অভিকেন্দ্র বলটাই মানে এখানে যে যতটা বল প্রয়োগ করছে তার যে প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়া এন, সেই এনটাই এখানে অভিকেন্দ্র বল সরবরাহ করবে। এনটাই হচ্ছে লম্ব বল, সেটাই হচ্ছে অভিকেন্দ্র বল যোগান দেবে। এই এনের জন্য এই চাকার সঙ্গে একটা ফ্রিকশন থাকবে, তাহলে ফ্রিকশনের মানটা যদি তাহলে সুতরাং F must be greater than or equal to mg। চাকার যে ঘর্ষণ বল সেটা যদি অভিকর্ষ বলের থেকে বেশি হয় তাহলে দাঁড়িয়ে থাকবে, চাকাটা ওখানে স্থির থাকবে। যদি কম হয় তাহলে এমজির জন্য নিচে পড়ে যাবে। তাহলে অবশ্যই ফ্রিকশনাল ফোর্সটা বেশি হতে হবে এমজির থেকে। এবার ফ্রিকশনাল ফোর্স মানে মিউ এন, মিউ এম ভি স্কয়ার বাই আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু এমজি। তাহলে এম কেটে গেল, তাহলে ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর জি বাই মিউ। এটাই হচ্ছে এখানে গাড়ির সর্বোচ্চ বেগ গ্রেটার দ্যান ইকুয়ালস টু সর্বনিম্ন বেগ। এই বেগের থেকে কম হলে দেখো বেগ যত বাড়বে ভি বেশি হলে এন দেওয়া বড় হবে, ভি যদি বড় হয়, ভি যদি বাড়ে তাহলে এন এর মানটা বাড়বে। এন বেশি মানে এফ বেশি, এফ যদি বেশি হয় তবেই কিন্তু এমজি থেকে তা বড় হতে পারবে এবং গাড়িটা ওই দেওয়াল বরাবর ঘুরতে পারবে, একটা নির্দিষ্ট অবস্থান দিয়ে সে ঘুরে চলে যেতে পারবে এবং সেখানে কোনো দুর্ঘটনা ঘটবে না। তাহলে এটাই হচ্ছে মিনিমাম স্পিড। তাহলে মিনিমাম স্পিডের মান বার করা যাবে যদি আমরা আর এর মান জানি, জি এর মান জানি, মিউ এর মান জানি, তবেই আমরা বেগের মানটা বার করতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী সমস্যায় চলে যাব। আচ্ছা, আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা, এম ভর বিশিষ্ট একটি সরল দোলকের পিণ্ডকে তার সাম্যাবস্থান থেকে থিটা কোণে টেনে ছেড়ে দেওয়া হলো। পিণ্ডটি যখন সাম্যাবস্থা অতিক্রম করে তখন সুতোর টানটা কত সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো দেখো এই হলো সরল দোলক, এটাকে আমরা তার সাম্যাবস্থান, এটা এখান থেকে টেনে ছেড়ে দেবো, এইভাবে টেনে ছেড়ে দেবো। তো বললাম এখানে টানবো, দিস ইজ থিটা, এই কোণটা থিটা। ওটাকে থিটা কোণে ছেড়ে দোলকের এল ধরবো, সুতোর দৈর্ঘ্য এল। তাহলে ওটাকে আমরা টেনে ছেড়ে দিলাম, তাহলে ওটা যখন কেন্দ্র দিয়ে অতিক্রম করবে তখন ওই অবস্থায় সুতোর সাম্যাবস্থানে টান কত হবে। তো ভূমি থেকে এইটুকু বললাম এইচ, যদি পিণ্ডের ভর বলি এম, আমি
বলে দিয়েছি। তাহলে এই এইচটা কত, পুরোটা এল, আর এইটুকুনি হচ্ছে এল কস থিটা। তাহলে এইচ হলো এল মাইনাস এল কস থিটা। তোমরা রোটেশনাল মোশনের ভিডিওতে এর একটা সূত্র পড়িয়ে দেওয়া আছে। তাহলে এখান থেকে টেনে ছেড়ে দিয়েছি, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি, তাহলে এখানে স্থিতিশক্তি কত, অতএব বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে স্থিতিশক্তি হলো mgh, আর ই বিন্দুতে সেটা হলো গতিশক্তি হাফ mv স্কয়ার। এখানে বেগটা শূন্য, কিংবা আমরা করতে পারি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh, যে কোনো একটা সূত্র ব্যবহার করে করা যাবে। আমি দ্বিতীয় দিকে করিয়ে দিই। এখানে ধরলাম বেগ, এখানে ইউটা ইউ 0, এখানে ধরে ছেড়েছি, এখানে বেগটা হলো v। ওকে, তাহলে আমরা লিখতে পারি, আমি দ্বিতীয় দিকে করি, তাহলে v স্কয়ার ইকুয়াল টু ইউ তো নেই, তাহলে 2gh কত, l ইনটু 1 মাইনাস cos থিটা। তাহলে v স্কয়ারের মানটা আমরা পেয়ে গেলাম, লেখা থাকলো। এবার এই বিন্দুতে টান, এই বিন্দুতে কি কি বল কাজ করছে, এদিকে কাজ করছে টান TA, এদিকে কাজ করছে mg, সেন্টার। তো যেহেতু দোলকটা বৃত্তপথে ঘুরছে, তাহলে কেন্দ্রের দিকে একটা লব্ধি বল দরকার, যেটা অভিকেন্দ্র বল যোগান দেবে। বৃত্তপথে ঘুরতে গেলে সবসময় একটা অভিকেন্দ্র বল দরকার হয়, তার মানে কেন্দ্র বরাবর লব্ধি বল কত, TA মাইনাস mg। তাই TA মাইনাস mgটাই হচ্ছে mv স্কয়ার বাই r এর সমান। TA মাইনাস mg ইকুয়ালস টু mv স্কয়ার বাই r, টা এখানে l হলো। তাহলে TA সমান চলে গেল mg প্লাস m বাই l, v স্কয়ার মান পেয়েছি 2gl 1 মাইনাস cos থিটা, 2gl 1 মাইনাস cos থিটা। তাহলে এটাকে আমরা হিসাব করলেই ওখানে টানটা পেয়ে যাবো। দেখতেছি l কেটে গেল, l কেটে গেল, তাহলে হলো কতগুলো mg হলো 2mg। তাহলে g কমন নিই, আমরা এখানে পেলাম 3mg মাইনাস 2g cos θ, 2mg cos θ, 2mg cos θ। তাহলে এটাই হচ্ছে, মানে যদি আমরা mgটা কমন নিই, তাহলে mg ইন্টু, তাহলে আমাদের উত্তর চলে এলো, t এটা চলে এলো, মানে a বিন্দুতে টান, এখানে টান, mg কমন নিলে 3 মাইনাস 2 cos θ। সাম্যাবস্থায় যখন সে অতিক্রম করবে, সাম্যাবস্থান যখন অতিক্রম করবে, ওই বিন্দুতে টান আমরা বার করে ফেলেছি। তাহলে ওই বিন্দুতে টানের মানটা হলো তাহলে mg ইন্টু 3 মাইনাস 2 cos θ। ঠিক আছে, এরপরে আমরা পরের অঙ্কে যাব। তোমরা ভালো করে দেখে নেবে, ভালো করে লিখে বুঝে নেবে। তার মানে বৃত্তপথে ঘুরতে গেলে যতগুলো প্রবলেম করব সব ক্ষেত্রেই দেখবে কেন্দ্র বরাবর যে লব্ধি বলটা হবে সেটাই হলো অভিকেন্দ্র বল সরবরাহ করবে। তাই সেই অনুসারে TA মাইনাস mg ইকুয়াল টু mv স্কয়ার বাই l দিয়ে ভি স্কয়ারের মানটা আমরা বসিয়ে দিয়ে হিসেব করে আমাদের টান বেরোলো, সাম্যাবস্থান অতিক্রম করার সময় শুধু টান বেরোলো mg ইন্টু 3 মাইনাস 2 cos θ। আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা, m ভর বিশিষ্ট একটি ক্ষুদ্র বস্তুকে r ব্যাসার্ধের একটি মসৃণ গোলকের শীর্ষ থেকে ছেড়ে দেওয়া হলো, মানে ইউটা 0। বস্তুটি যখন গোলকের কেন্দ্রে থিটা কোণ করে তখন গোলকের উপর কত বল প্রয়োগ করবে। এই ধরো গোলক, তো এই যে শীর্ষবিন্দু সেন্টার, এখান থেকে আমরা বস্তুকে ছেড়ে দিচ্ছি, ক্ষুদ্র বস্তু। বস্তুটার এখানে বেগ 0, বস্তুটা যখন এখানে এসছে, এটা ধরলাম থিটা, তাহলে এটা বললাম A, সেন্টার C, এটা B। এই B অবস্থানে গোলকের উপর কত বল প্রয়োগ করছে, মানে
লম্ব বলের মানটা বার করতে হবে। বস্তুটা গোলকের ওপর যে বল প্রয়োগ করবে সেটাই তো তার লম্ব প্রতিক্রিয়া হবে। তাহলে আমাদের সবসময় লম্ব বলের মানটা বার করতে হবে যদি বলে গোলকের ওপর প্রযুক্ত বল কত। তো এখানে দেখো এটা আর, তাহলে এই থেকে বি এর দূরত্ব হচ্ছে, তাহলে এইটুকু হলো আমাদের এটাও আর এটাও আর। আচ্ছা এখানে কাজ করছে কি, এদিকে এমজি কাজ করছে, এটা থিটা হলো এটা থিটা, তাহলে এদিকে কেন্দ্রের দিকে এমজি cos থিটা, এদিকে লম্ব প্রতিক্রিয়া এম। তার মানে ধরলাম এখানে বেগ হলো, এখানে যখন যাচ্ছে তার বেগটা ভি। তার মানে আমরা লিখতে পারি কেন্দ্র বরাবর লব্ধি বল mg cos theta minus n equals to mv square by r। কারণ বৃত্তপথে ঘুরতে গেলে একটা কেন্দ্র বরাবর লব্ধি বল লাগে, তাহলে mg cos theta কেন্দ্রের দিকে minus n equals to mv square by r। তাহলে n চলে এলো mg cos theta minus mv square by r। আচ্ছা এবার k এর মানটা কত বলতে পারবো না, তাহলে mg cos theta minus m by r v square মানে কত, এখানে u 0, তাহলে 0 u square plus 2g ইনটু এটা বললাম ধরো abcd, এইটুকু বললাম h, এখান থেকে এখানে নেমে তাহলে h নেমে, তাহলে h, তাহলে mg cos theta minus m by r এটা 0 into 2g r minus into 1 minus cos theta, এটা আগে আমরা পেয়েছি পুরোটা r, এইটুকু r cos theta, তাহলে r minus, তাহলে h equals to হচ্ছে r minus মানে হচ্ছে ac, যদি আমরা ছোটটা বলি তাহলে ac minus cd, এটা হলো r, এটা হলো r cos theta, r into 1 minus, তাহলে এটাকে আমরা হিসাব করলে উত্তরটা পেয়ে যাবো। তাহলে r কেটে গেল, তাহলে mg cos theta দেখো এখানে হচ্ছে 2mg 1 minus cos theta, তাহলে দেখো এখানে মোট হচ্ছে 3mg cos theta minus 2mg, তাহলে mg into 3 cos theta minus 2। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রযুক্ত বলের মান। তাহলে কত বল প্রয়োগ করলো, আমাদের উত্তর চলে এলো mg into ব্র্যাকেটে 3 cos theta minus 2। ভালো করে দেখে নাও। আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা, m ভর বিশিষ্ট একটি ক্ষুদ্র বস্তুকে আগেরটার মতনই একটু আলাদা আর ব্যাসার্ধের একটি মসৃণ গোলকের শীর্ষ থেকে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি যখন গোলকের সংস্পর্শ ত্যাগ করে তখন কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে এবং ওই সময় বস্তুটি কতটা উল্লম্ব দূরত্ব নামবে এবং ওই সময় বস্তুর বেগ কত। দেখি আগেরটার মতনই এটা ধরলাম এইখানে সে সংস্পর্শ ত্যাগ করেছে, এই অবস্থান এবং কোণ উৎপন্ন করলে থিটা। মনে করি বি বিন্দুতে সংস্পর্শ ত্যাগ করেছে, বি বিন্দুতে সংস্পর্শ ত্যাগ করেছে। তাহলে সংস্পর্শ ত্যাগ করা মানে ওই বিন্দুতে, অতএব ওই বিন্দুতে n equal to 0, লম্ব প্রতিক্রিয়ার মান 0 হবে। যেখানে তার মানে ওখানে কি বি তে কন্ট্যাক্টে নেই, তাহলে ভূমি কোনো প্রতিক্রিয়া দিতে পারবে না, তাই n এর মানটা 0। তো এদিকে mg cos theta,
তার মানে অতএব mg cos থিটা, এখানে বেগটা 0, এখানে বেগ v, স্পর্শ ত্যাগ করার সময় বেগ v সমান তাহলে mv²/r। কেন্দ্র বরাবর একটা বলই কাজ করছে, সেন্টার বরাবর একটা বল কাজ করছে, সেটা mg cos থিটা, তাহলে সেটাই এখানে অভিকেন্দ্র বল সরবরাহ করবে। তাহলে দেখো আবার mg cos থিটা, mটাকে লিখলাম তাহলে g cos থিটা ইকুয়ালস টু v², v² মানে কত 0² প্লাস 2g। ওই সময় বস্তুটা কতটা দূরত্ব নামবে বললাম h নামবে 2gh, g কেটে গেলে তাহলে cos থিটা ইকুয়ালস টু 2g 2h/r। h ইকুয়াল টু হচ্ছে r ইনটু 1 মাইনাস cos থিটা, কাট থাকলো তাহলে 3 cos থিটা সমান 2, cos থিটা সমান হলো 3, অর্থাৎ থিটা সমান হলো cos ইনভার্স 2। এটাই হচ্ছে আমাদের কোণ। তাহলে কত কোণ উৎপন্ন করছে কেন্দ্রে ভূমি স্পর্শ করার সময়, সেই কোণ উৎপন্ন করলো cos ইনভার্স 2/3। এটা হিসাব করলে ক্যালকুলেটরে আসছে আমাদের 48.18 ডিগ্রি। তাহলে ভূমি স্পর্শ ত্যাগ করার সময় সে উল্লম্বের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে, কেন্দ্রে উৎপন্ন করবে 48 ডিগ্রি 18 মিনিট, 48 ডিগ্রি 48.18 ডিগ্রি বা cos ইনভার্স 2/3। তাহলে ওই সময় বেগ আমাদের উল্লম্ব, আমাদের সেকেন্ড পার্টের উত্তর কত দূরত্ব, উল্লম্ব দূরত্ব হবে তাহলে r ইনটু 1 মাইনাস cos থিটা মানে 3, তার মানে r/3। তাহলে উল্লম্ব দূরত্ব h ইকুয়ালস টু হলো r/3, আর ভিটা কত হবে ওই সময় বেগ v সমান √2gh, তাহলে 2gr বাই, ওই সময় বেগ হলো √2gr/3, উচ্চতা হলো, দূরত্ব হলো এই r/3, আর কোণ হলো cos ইনভার্স 2/3 বা 48.189 মানে 48.19 লিখলেও চলে, কত ডিগ্রি। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, অঙ্কগুলো তোমরা ভালো করে দেখবে। পরবর্তী আমাদের গাণিতিক সমস্যা, m ভরের একটি বস্তুকে l দৈর্ঘ্যের সুতোর সাহায্যে এক প্রান্তে বেঁধে উল্লম্ব বৃত্তপথে ঘোরানো হচ্ছে। সর্বনিম্ন অবস্থানে বেগ হলো v, একদম যেখান থেকে স্টার্টিং পয়েন্ট। সর্বনিম্ন অবস্থানের সাপেক্ষে l/2 উচ্চতায় বেগ এবং সুতোর টান কত সেটা নির্ণয় করতে হবে। তো দেখো এইভাবে ঘুরছে, এইখানে এটা l দৈর্ঘ্যের সুতো, একটা বস্তু কেন্দ্র করে ঘুরছে, এখানে বেগটা বলে দিয়েছে, আমরা ধরলাম এদিকে ঘোরাচ্ছে l/2 মানে l/2, l/2 উচ্চতা মানে এখানে, তাহলে এইখানে যখন বস্তুটা গেছে এইখানে যখন গেছে ঘুরে, এই অবস্থানে ওই অবস্থানে l/2 উচ্চতায়, মানে এই যে উচ্চতাটা হলো l/2, ওই বিন্দুতে ভরটা কত হবে আর টানটা কত হবে সেগুলো নির্ণয় করতে হবে 1 মিনিটে। আচ্ছা, তো দেখো এখানে টান কত, এটা বললাম ডি বিন্দু, ডি বিন্দুতে বেগ ও টান নির্ণয় করতে হবে।
আইসি বলে দিয়েছে, উচ্চতা বলেছে কত, এখানে টান বললাম টিডি, এদিকে এমজি, এদিকে তাহলে এটা যদি বলি অ্যাঙ্গেলটা থিটা, এদিকে এমজি cos থিটা কাজ করছে, এদিকে একটা এমজি cos থিটা। তাহলে আমরা লিখতে পারি ডি বিন্দুতে টিডি মাইনাস, এখানে ভেক্টর হচ্ছে ভি, এখানে ভেক্টর ভি, টিডি মাইনাস এমজি cos থিটা সমান এম ভি স্কয়ার বাই এল দৈর্ঘ্য বলেছি, তাহলে এল, কারণ কেন্দ্র বরাবর যে লম্ব দ্বিগুণ সেটাই হচ্ছে ওই কেন্দ্র বরাবর। আর এখানে বেগ কত, আচ্ছা এখানে তো ভি বলে দিয়েছে তাই না, সর্বনিম্ন, আচ্ছা এখানে বেগটা দিলাম ভি ড্যাশ বা ভি1, তাহলে আবার v1 স্কয়ার ইকুয়ালস টু v স্কয়ার মাইনাস 2g, এটা হলো হচ্ছে l বাই 2, তাহলে 2g l বাই 2, তাহলে v স্কয়ার মাইনাস lgl। তাহলে ওই বিন্দুতে বেগ বেরিয়ে গেল v স্কয়ার মাইনাস gl। এবার v1 এর মানটা বসিয়ে দিলেই ওখানে আমরা আর cos থিটার মানটা বসিয়ে দিলে হিসাব করতে পারবো। তাহলে অতএব টিডি চলে আসছে, এক নম্বর পেলাম, 2 নম্বর, মানে ফর্ম 1 টিডি ইকুয়ালস টু m v1 স্কয়ার মানে কত, m বাই l, m বাই l v স্কয়ার মাইনাস gl, এটা দিকে গেলে প্লাস প্লাস mg cos থিটা, এইটুকুনি l বাই 2, আর এটাও l, সিডিটাও l, তাহলে cos থিটা হচ্ছে l বাই 2 বাই l মানে হাফ, তাহলে চলে এলো টিডি চলে এলো, ফার্স্ট লাইন লিখলাম m v স্কয়ার বাই l টান মাইনাস mg, এটা হচ্ছে মাইনাস mg প্লাস, তাহলে মাইনাস mg বাই 2, এটা হচ্ছে আমাদের mv স্কয়ার বাই l মাইনাস mg বাই 2 হলো ডি বিন্দুতে টান। cos থিটা কত আসছে, যদি বলি e, তাহলে cos থিটা আসছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি, cos থিটা সমান হচ্ছে cd ce বাই cd, তাহলে এটা হলো l বাই 2 বাই l, তাহলে হলো হাফ। এই মানটা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে ডি বিন্দুতে টান পেলাম mv স্কয়ার বাই l মাইনাস mg বাই 2 হবে, সরি mg বাই 2, আর ডি বিন্দুতে বেগ পেলাম রুট ওভার v স্কয়ার মাইনাস gl। তাহলে এটাই হচ্ছে আমাদের ওই বিন্দুতে টানের মান এবং ওই বিন্দুতে বেগের মান। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখবে। এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। পরবর্তী গাণিতিক সমস্যা, আর ব্যাসার্ধের শীর্ষে একটি বস্তু আছে, ওই অঙ্কগুলোর মতো আগে দুটো অঙ্ক করেছি। ওই বস্তুকে কত অনুভূমিক বেগ প্রদান করলে বস্তুটি যখন কেন্দ্র থেকে 3r/4 উচ্চতায়, তখন গোলক থেকে সেটি বিচ্ছিন্ন হবে বা স্পর্শ ত্যাগ করবে, মানে n এর মানটা 0 হবে। আচ্ছা দেখি, এই হচ্ছে গোলক, এটা হলো আর সেন্টার, এখানে বস্তুটা আছে, ধরলাম ভিউ অনুভূমিক বেগ প্রদান করতে হবে। মনে করি ইউ বেগ প্রদান করতে হবে, ইউটা বার করতে হবে। তো বিচ্ছিন্ন হবে কোথায়, 3r/4, তাহলে এটাকে যদি কি হবে, তাহলে r/4 এরকম যায়, এইটা ভূমি কেন্দ্র থেকে উচ্চতা বলেছে 3r/4, এটা পুরোটা r বলে, এটা ই বিন্দু, বি তে বিচ্ছিন্ন হবে, এটা হলো 3r/4, কেন্দ্র থেকে 3r/4 উচ্চতায় বিচ্ছিন্ন হবে, তাহলে এটা থিটা, সেদিকে mg, আর n টা ছিল বি বিন্দুতে,
ডি তে n = 0, মানে বিচ্ছিন্ন হয়ে গেলে যে বিন্দুতে বিচ্ছিন্ন হয় সেখানে লম্ব বলের মান 0 হয়ে যায়, আমরা আগে অনেকবার বলেছি। তাহলে এখানে একটা ধরলাম v, তাহলে mv²/r এর বস্তুর ভর বললাম m সমান mg cos θ। ওকে, তাহলে v² সমান চলে গেল gr cos θ। v² সমান হবে u² plus 2g into a সমান gr cos θ। cos θ এর মান কত আসছে 3r/4 বাই r। ছবি থেকে তোমরা ফলো করবে 3r/4 বাই হচ্ছে r। তাহলে এখান থেকে আমরা হিসাব করে এই সমান কত u² প্লাস 2g, এই মানে দেখো r/4, পুরোটা r, এইটুকুনি 3r/4, তাহলে বাকিটা r/4, টা কেটে গেল 3gr/4। লটিকে গেলে u² চলে এলো, বা u চলে এলো রুট ওভার 3gr/4 মাইনাস r/gr/2, 2 4 থেকে g মানে gr/, তাহলে রুট ওভার gr/4 বেগ নিয়ে যদি আমরা বস্তুটাকে ওখান থেকে পাঠাই, অনুভূমিক বেগ যদি রুট ওভার gr/2 হয়, তাহলে u চলে গেলে ইউটা বার করতে হবে রুট ওভার gr/4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই বেগ যদি এখান থেকে ঠেলে দেওয়া হয় তাহলে এটা 3/4 আর যখন উচ্চতা ওই বিন্দুতে বিচ্ছিন্ন হবে। ঠিক আছে, আমাদের পরবর্তী যে গাণিতিক সমস্যা সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এল দৈর্ঘ্যের একটি তারকে তারের এক প্রান্তে ও বিন্দুতে যুক্ত আছে, আমরা ছবিটা আঁকছি, অঙ্কটা পড়ে নিই। আটকানো আছে ও বিন্দুর থেকে উল্লম্বে নিচে অবস্থিত একটা বিন্দু সি বিন্দুর সাপেক্ষে একটা বলকে অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে। তারটি উল্লম্বের সঙ্গে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে বলের ধ্রুটি কত? কেমন একটা এল দৈর্ঘ্যের তার দিয়ে উল্লম্বের সঙ্গে থিটা কোণ, এটা থিটা, ও বিন্দুর নিচে অবস্থিত বিন্দু সি, এটাকে কেন্দ্র করে বস্তুটা ঘুরছে। সিটা হলো কেন্দ্র, সি কে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু যুক্ত আছে হচ্ছে ওতে, এইখানে বস্তুটা আছে। এটা হলে তো কি কি বল কাজ করছে, তাহলে এটা r ধরলাম, তাহলে r/l সমান sin θ, এটা আমাদের কাজে লাগবে। ব্যাসার্ধটা কত, r সমান l sin θ। তাহলে বলটা অনুভূমিক তলে যে বৃত্তপথে ঘুরছে তার ব্যাসার্ধ হলো l sin θ। তো এবার এই বিন্দুতে কাজ করছে এদিকে কাজ করছে টি, এই বরাবর টি এর উপাংশ হচ্ছে এটা থিটা হলে এটা থিটা, এদিকে হলো টি cos θ, এইদিকে হলো টি sin θ। তাহলে আমরা লিখতে পারি কেন্দ্র বরাবর যে লব্ধি বল তাহলে টি sin θ টাই হলো অভিকেন্দ্র বল, যখন হলো বেগ v, তাহলে m v²/r, বেগটা v, ভিটা বার করতে হবে।
আর টি সাইন থিটা টি কস থিটা ব্যালেন্স করছে mg কে। তাহলে এই হচ্ছে আমাদের তিনটি ইকুয়েশন। একটা হলো অনুভূমিক বৃত্তপথের ব্যাসার্ধ r = l cos থিটা l sin থিটা। টি সাইন থিটাটা কেন্দ্রের দিকে কাজ করছে বৃত্তের, তাহলে সেটাই বলটাকে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে। আর টি cos থিটা ব্যালেন্স করছে mg কে। তাহলে আমরা এখান থেকে যদি এটাকে ভাগ করে দিই, এখানে যদি ভাগ করতে হলে tan থিটা সমান আসছে v²/r আছে, mm কেটে গেল, tan থিটা সমান তাহলে v² সমান তাহলে v কত √r, r এর মান কত l sin থিটা, r এর মান l sin থিটা, g tan থিটা। তাহলে gl বাই cos থিটা ইনটু এখানে একটা sin বাই cos করলে sin স্কয়ার আর sin থিটা হয়ে যাচ্ছে। তোমাদের অঙ্ক করতে দিলে মান দেওয়া থাকবে। তাহলে এটাই হচ্ছে এই ধরনের প্রবলেম তোমাদের টেক্সট বইতে, বা টেক্সট বই হয় না, এখন যে বই নাও না কেন এই ধরনের প্রবলেম বেশ কিছু পাবে। তো এই প্রবলেমটাকে সাহায্য নিয়ে বাকি প্রবলেমগুলো করে ফেলার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আমাদের বেগটা চলে এলো LGL/cos থিটা √r ইন্টু সাইন থিটা। এটাই হচ্ছে আমাদের বলটার দ্রুতি বা বেগের রাশিমালা। পরের অঙ্ক, একটি মোটর গাড়ি 20 মিটার/সেকেন্ড বেগে 100 মিটার ব্যাসার্ধে বিশিষ্ট একটি বৃত্তাকার পথে চলছে। গাড়ির বেগ 1 মিটার/সেকেন্ড² হারে বৃদ্ধি পেলে গাড়ির ত্বরণ কত? তো আমরা পড়েছিলাম বৃত্তাকার পথে যখন করে, বৃত্তাকার পথে যদি এগিয়ে যায় ধরে, বৃত্তের কেন্দ্রের দিকে একটা থাকে হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, আর এই দিকে থাকে হচ্ছে স্পর্শক ত্বরণ। সমবৃত্তীয় হলে স্পর্শক ত্বরণ থাকবে না, আর লব্ধি ত্বরণটা এদিকে। এটাকে আমরা নাম দিয়েছিলাম a থিটা, এটাকে নাম দিয়েছিলাম ar, আর এটা ছিল a। তাহলে গাড়ির ত্বরণ a সমান √a থিটা স্কয়ার প্লাস a আর স্কয়ার। এবার a থিটা মানে রৈখিক ত্বরণ, মানে বলে দেওয়া আছে 1 মিটার/সেকেন্ড স্কয়ার গিভেন দেওয়া আছে। আর ar মানে v²/r, মানে 20² বাই ব্যাসার্ধ হচ্ছে 100 4 সেকেন্ড স্কয়ার। তাহলে ar আর a থিটা এই দুটোর মান আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং a চলে যাবে √1² প্লাস 4² √17 মিটার। যদি এটা সমবৃত্তীয় গতি হতো, সমবৃত্তীয় গতি মানে স্পর্শক ত্বরণ শূন্য হয়, মানে বলে দেওয়া আছে অঙ্কে, দেখো গাড়ির বেগ এত হারে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাবে না, সমবৃত্তীয় মানে ভিটা একই দ্রুতি নিয়ে চলবে সব বিন্দুতে। তো যদি সেটা না থাকে তাহলে আমাদের এই সূত্রের সাহায্যে, তোমরা অভিকেন্দ্র ত্বরণের রোটেশনাল মোশনের ফার্স্ট ভিডিওতে আমি এই ছবিটাকে বুঝিয়ে দিয়েছিলাম, তোমরা ফলো করবে। ঠিক আছে, তো সেই ভিডিওতে পেয়ে যাবে, আমি দরকার হলে লিঙ্কে দিয়ে দেবো ডিসক্রিপশানে লিঙ্কগুলো, তো তোমরা দেখবে, দিয়ে এই অঙ্কটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। ওখানে ডিটেলসে a থিটা কি, a আর কি, কেন কেন্দ্রের দিকে হলো সব বলে দেওয়া আছে, কেন a থিটাটা স্পর্শকের দিকে হলো সব বলে দেওয়া আছে। অবশ্যই দেখবে, খুব ভালো অঙ্ক, ছোটোর মধ্যে খুব একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা। এখান থেকে এই অঙ্কটাই বুঝতে পারছি আমরা সমবৃত্তীয় গতি না হলে কি হয়, আর সমবৃত্তীয় গতি যদি হতো তাহলে শুধুমাত্র ar থাকতো, a থিটা থাকতো না।
তো সেই জন্য খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। পরবর্তী গাণিতিক সমস্যা, 1 মিটার দীর্ঘ একটি অপ্রসার্য সুতোর সাহায্যে, অপ্রসার্য মানে যার দৈর্ঘ্য প্রসারিত হয় না, প্রান্তে একটি 100 গ্রাম ভরের বস্তুকে বেঁধে উল্লম্ব বৃত্তপথে ঘোরানো হচ্ছে। সুতোর সর্বোচ্চ ও সর্বনিম্ন টানের অনুপাত 3:1, তাহলে সর্বনিম্ন অবস্থানে বেগ কত? তো বস্তুটাকে আমরা উল্লম্ব বৃত্তপথে ঘোরাচ্ছি। এখানে বললাম বেগ v1, v1টা বার করতে হবে, এটা হলো l, 1 মিটার, এটা l, l সমান 1 মিটার। আর m বলে দিয়েছে, তাহলে এখানে কি কাজ করছে? দিকে mg, দিকে ta, দিকে mg, দিকে আবার tb। আর m বলে দিয়েছে 100 গ্রাম, মানে 0.1 কেজি, g করবো 9.8। ওকে, এই ভ্যালুগুলো দেওয়া আছে। তো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কেন্দ্র বরাবর লব্ধি টানটা বার করতে হবে। তো প্রথমে এই দুটো বার করি, তাহলে এখানে আমরা লিখতে এখানে প্রাথমিক দিক v1 এবং v2, তাহলে v2 স্কয়ার ইকুয়ালস টু v1 স্কয়ার মাইনাস 2g ইনটু 2l, আর এই ধরেছে সেন্টার। তাহলে AB equals AC আর BC এই দুটোই হলো L, মানে 1 মিটার। তাহলে একটা রিলেশন পেলাম, v2 স্কয়ার ইকুয়ালস টু পেলাম v1 স্কয়ার মাইনাস 4gl, মানে 4g, এটা 1, এক নম্বর থাকবে। আবার টানের সম্পর্ক যদি বলি, A বিন্দুতে TA minus mg equals to m v1 square by l, और TA সমান mg plus m v1 square, এটা 1, 2। আর B বিন্দুতে কি পাচ্ছি আমরা? দুটোই কেন্দ্রের দিকে, তাহলে TB plus mg equals to m v2 square by l, তাহলে TB পেয়ে গেলাম m v2 square minus mg। তো দেখতেই পাচ্ছি ছবিতে টিএটা বড়, টিবিটা ছোট, তাহলে টিএ ইস টু টিবি বলে দিয়েছে। প্রশ্ন অনুসারে টিএ বাই টিবি সমান 3/1। এটা সর্বোচ্চ টান, এটা সর্বনিম্ন টান, তাদের অনুপাত 3/1। তাহলে মানটা বসে দিলে mg m into g plus v1 square by m into v2 square minus g plus 2/1। তাহলে g plus v2 square সমান 3 v2 square minus 3g। তাহলে সাইড চেঞ্জ করলে 3 v2 square minus v1 square plus 2, এটা এদিকে আসবে 4g, ইকুয়েশন নাম্বার 4। তাহলে দেখো v1 v2 দিয়ে আমরা দুটো সম্পর্ক পেয়ে গেছি। এই দুটো সমাধান করে যদি আমরা v1টা বার করতে হবে, v1 এর মানটা যদি বার করি তাহলে আমাদের ঝামেলা মিটে যাবে। কিছুই নয়, v1টা তাহলে বার করতে গেলে এখানে আমরা উপায় পাচ্ছি কি, এটাকে এদিকে গেলে গেলে আমাদের একটা কাজ করি, 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করি, মাইনাস করি 4 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে তার থেকে 4 নম্বর সমীকরণটা বিয়োগ করে দিই। কি পাচ্ছি তাহলে? 1 কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 v2
v2 স্কয়ার থেকে এটা বিয়োগ হবে মাইনাস 3v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার সমান এটা কত আসছে 3v1 স্কয়ার 12g মাইনাস 4g। ওকে, তাহলে আমাদের v1 এর মানটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পাচ্ছি। এটা আমাদের এটা গেল। তাহলে v1 টা আসছে, দেখো v1 আসছে √8g। সমাধান করলে v1 এর মানটা চলে এলো √8g, g এর মানটা বসিয়ে দেবো। তাহলে সর্বনিম্ন বিন্দু পাবে v1 সমান, এখানে লিখে দিই, জায়গা নেই বুঝবো না, 8 × 9.8। এটা করলে আমাদের আসছে, একটু দেখে নিই ক্যালকুলেটরে, √8 × 9.8, এটা আসছে 8.854। 8.85 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের এই সমস্যার সমাধান। তাহলে কি করলাম, 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে তার থেকে 4 নম্বর সমীকরণটা বিয়োগ করে দিলাম, দিয়ে v1টা বার করতে বলেছে। সর্বনিম্ন বিন্দুতে বেগ, সেটা v1 ধরেছিলাম, তাহলে v1 এর মানটা চলে এলো √8g। তাহলে এই অঙ্কটা আমাদের সমাধান হলো। আমাদের আজকের আলোচনার শেষ গাণিতিক সমস্যা, m ভরের একটি কণা r ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, কণার বেগ v, দূরত্ব s এর সাথে v = a√s সম্পর্ক মেনে পরিবর্তিত হচ্ছে, মানে বেগটা কনস্ট্যান্ট নয়, সমবৃত্তীয় গতি নয়। যেখানে এটা কনস্ট্যান্ট, কণার ত্বরণ এবং কার্যকর বল নির্ণয় করো। তো ভিটা যেহেতু পরিবর্তনশীল, তাহলে এটা সমবৃত্তীয় গতি নয়, সমবৃত্তীয় নয়। কেন বৃত্তীয় নয়? ভিটা কনস্ট্যান্ট নয়, যেহেতু ভি কনস্ট্যান্ট নয়। ভি সমান a√s। এখান থেকে আমরা তাহলে ত্বরণের সূত্র কি, √a θ² + ar²। সমবৃত্তীয় গতি না হলে ত্বরণের সূত্র আমরা পেয়েছি a θ² × ar²। এই সূত্রটা আমরা পেয়েছি। তাহলে দেখো এবার a θ মানে স্পর্শক ত্বরণ, এইটা হলো a θ, এটা হলো কেন্দ্রাভিমুখী ত্বরণ, সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন। a θ আমরা dv/dt, স্পর্শক ত্বরণ এমনি ত্বরণ আমরা dv/dt, তাহলে এই থিটাটা চলে গেল dv/dt এর মানটা বার করি কত আসে, a থাকলো কনস্ট্যান্ট, ddt অফ √s। তো যেহেতু এখানে আমি এখানে লিখছি a × dds √s × ds dt, নিশ্চয়ই পারি লিখতে, যেহেতু তোমরা নতুন শিখছো ডিফারেন্সিয়েশন, তাই এভাবে লিখে দেখাচ্ছি। তো √s এর ডেরিভেটিভ হচ্ছে 1/2√s × ds dt মানে কিন্তু v, আর v মানে আমার a√s, তার মানটা বসিয়ে দিলে a²/2, যেহেতু v সমান a√s, এটা বসিয়ে দিয়ে এটাকে a²/2, তাহলে এই থিটা হলো। আর কেন্দ্রাভিমুখী ত্বরণ কত, v²/r, তাহলে v² কত, a²s/r। অতএব কণার ত্বরণ বেরিয়ে গেল a সমান √a to the power 4/4 plus a to the power 4 a²/r²। এখান থেকে যদি আমরা কমন নিই, কমন নিলাম, তাহলে এখান থেকে কমন যাচ্ছে a²/2টা কমন গেল,
√1 প্লাস 4 a স্কয়ার বাই r। এটাই হলো আমাদের ত্বরণ। আর কার্যকর বল F equals to ma, m a square by 2 at minute, ma square by 2 √1 plus 4 a square by r। তাহলে কার্যকর বলের মানটাও পেয়ে গেলাম। তাহলে কার্যকর বলের মানটাও পেয়ে গেলাম আর ত্বরণের মানটাও পেয়ে গেলাম। তাহলে আজকে আমরা বেশ কয়েকটা ভালো ভালো অঙ্ক করলাম। তো তোমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝে নিয়ে না বুঝতে পারলে কমেন্টে জানাবে। আর অবশ্যই কমেন্ট সবাই করবে, ভিডিওটা কেমন লাগলো, অঙ্কগুলো কেমন লাগলো করে সেটা জানাবে কমেন্টে। তোমরা জানালে আমার ভালো লাগবে। আর এই অঙ্কগুলোর সাহায্য নিয়ে তোমাদের যে বই আছে সেই বইয়ের অঙ্কগুলো তোমরা বাড়িতে অভ্যাস করো। আর যদি কোনো সমস্যা হয় সেটা আমার কাছে জেনে নেবে। এর পরবর্তী দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে ফিরে আসবো। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো। আজকে এই বলেই শেষ করলাম।